রেস্ট্রিক্টেড এরিয়া ফায়ারিং রেঞ্জ লেখা আছে বাট সেই মানুষটা আসলে কে? সেই মানুষটা হচ্ছে সেই বিখ্যাত ট্রাভেলার। যাই হোক, এই সুযোগে আপনারাও একটু গ্রাম দেখতে পারলেন। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই আরো একটি ব্লগে। আজকের ব্লগটা মনে হয় না বেশি বড় হবে, একটু ছোট হবে, কারণ এখন হচ্ছে দুপুর 2টা। আজকে আমার কোথাও যাওয়ার কোনো প্ল্যান ছিল না, আজকে একটু রেস্ট নিতাম। আমি একটা বিষয়ের জন্য অপেক্ষায় আছি, ওইটা যদি সবকিছু সঠিক হয় তাহলে আপনাদেরকে সমগ্র স্কার্দু বা তার আশেপাশে ঘুরে দেখাইতে পারতাম, বা এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু আজকে একটা হঠাৎ বিষয় হয়ে গেছে, এই জন্য চিন্তা করলাম একটা ছোট ব্লগ তৈরি করি। সেটা হলো যে এখানে একটা স্থানীয় খেলা আছে, গোড়া দিয়ে খেলে। আমার যে হোটেলের মালিক, উনি নিচে যে রেস্টুরেন্টে গেছিলাম খাইতে, উনি বলল যে এই খেলা নাকি আজকে এইখানে, এই যে আমার উইন্ডো এটা দিয়ে দেখেন, ওই সামনে নাকি এখান থেকে বললো যে 5 মিনিট হাইটে গেলে ওখানে খেলা আছে। পরে চিন্তা করলাম যে কাজ করি, আপনাদেরকে শীতল মরুভূমি দেখাই, যেটাকে বলা হচ্ছে কোল্ড ডেজার্ট। পৃথিবীতে মনে হয় কয়েকটা দেশের মধ্যে এরকম আছে। সাধারণত মরুভূমি হয় গরম, বাট এইখানের যে মরুভূমি সেটা হলো ঠান্ডা। এটা এখান থেকে পাশেই। চিন্তা করলাম ওইটা একটু ঘুরে আসি, আমি দেখি আপনাদেরকে দেখাই, এবং ওই খেলাটাও দেখাই, আর বাকি যা যা আছে একটু দেখতে পারি, নিজেও দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর এখানে বিদ্যুৎ নাই, সারাদিন একবার দুইবার আসে, সোলার দিয়ে চলতে হয়, চার্জিংয়ের খুব সমস্যা। এবং কালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত সমগ্র মোবাইল ওয়াইফাই সব বন্ধ হয়ে গেছিল, মানে টোটালি নেটওয়ার্ক নেই। এখন আবার নেটওয়ার্ক চলে গেছে, এই হলো এখানে সংকট। তো এখন হয়তো অনেকে চিন্তা করবে যে এইগুলা বললে কি, মূলত এগুলো আপনাদেরকে এই জন্য জানাচ্ছি যে যদি আপনারা কখনো এখানে ট্রিপের জন্য আসেন, তো এখানে কি কি রকমের বাস্তবতা আছে ওইটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি। আর আজকে আজকে কয় তারিখ? আজকে মনে হয় হ্যাঁ 21 তারিখ, সোমবার, 2025 এপ্রিল মাস। তো ঠিক আছে, চলেন আগে খাওয়া দাওয়া করে তারপর আগে যাই। এখান থেকে আপনারা দেখতে পারবেন কিনা জানি না, ওই পাহাড়টা দেখেন না, ভালো বোঝা যায় না, সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এইখান থেকে আপনি সেই পাহাড়ের ভিউগুলা দেখেন, কত সুন্দর দেখছেন। এই জন্যই বলা হয় যে স্কার্দু এয়ারপোর্ট পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর এয়ারপোর্টের মধ্যে একটি। এখানে তারা দেখা যায় কি বলে এগুলা, এগুলা কি বলে, ইট বলে না কি যেন বলে, আমার নাম মনে আসতেছে না, ওগুলা তৈরি করতেছে। আর এখানে একটা ছোট স্কুল। ওয়াও, যেদিকে তাকাবে সেদিকে শুধু বরফের পাহাড় আর বরফের পাহাড়। সালাম আলাইকুম ভাই, বিজলি अभी तक नहीं आया, সার্ভিস भी नहीं आया। দেখছেন এখানে বিদ্যুতেরও সংকট, সেই সাথে এখানের ইন্টারনেটেরও সমস্যা। তো আপনি যখন আসবেন তখন এই জিনিসগুলো মাথায় রাখবেন। আগে খাওয়া দাওয়াটা করে নেই, তারপরে একটু ঘুরি, আপনাদেরকে দেখাই। चाबी आपके पास रखिए, ये चार्जर भी आपके पास, मैं यार ऊपर नहीं जा रहा हूँ, मेरा मोटरसाइकिल का चाबी दे दीजिए, मैं थोड़ा एक चक्कर लगा के आता हूँ, देखता हूँ कैसा कैसा आपने कहा कि इसीलिए मैं जा रहा हूँ कि यहाँ पर खेला है। আমার এই হোটেল কর্মকর্তা ভাই অত্যন্ত ভালো, ফ্রেন্ডলি, উনি আমাকে বিভিন্ন তথ্য দিল যে এইখানে এখানে যান, এখানে এখানে যাইতে পারেন। তো চলেন একটু ঘুরে আসি। भाई ये रोड का नाम क्या है, ये जगह का नाम क्या है भाईजान, ये जगह का नाम क्या है, ये जगह का आप उर्दू नहीं आता है? ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, ওনার উর্দু বলতে পারে না। भाईजान ये जगह का नाम क्या है? ये मक्कोन सर। माँ मक्कोन सर। मकपुन सर, अच्छा। आप भी जाओगे? उर्दू आती है आपको? तो कोई बात नहीं, चलो घूम के आते। বাচ্চাকে সাথে নিতে চাইছিলাম, যাইবেন আমার সাথে? चलो बांग्लादेश ही चले जाते, नहीं जाना है? ओ स्कूल छुट्टी होते तो जाते, कह रहे कि बोलते से जे
যদি ছুটি থাকতো তাহলে যাইতাম, যেহেতু ছুটি নাই এই জন্য যাচ্ছি না। এখান থেকে সে সামনের পাহাড় দেখেন তো, কি সুন্দর লাগতেছে তাই না? পাহাড়ের নিচের এই শহরটি ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। বুঝছেন, পুরা স্কার্দু শহর চতুর্দিকে পাহাড়ে ঢাকা একটি শহর। এক দেড়টা মাস পরে আসলে আর অনেক কিছু দেখতে পারতাম। দেখতে পারতাম বলতে মানে এখানকার অটম, অটম যে সিজনটা ছিল ওইটা হয়তো দেখতে পারতাম। আমি নিজেও জানি না আমি কোন দিকে যাইতেছি, ম্যাপ কাজ করে না, কোনো কিছু না, যাবো কিভাবে? আচ্ছা, এই খেলা শুরু হয়ে গেছে দেখা যায়। কিভাবে যাব? ওই সামনে দিয়ে ঘুরে যাইতে হবে। আই লাভ স্কার্দু, লং লাইফ পাকিস্তান। চলেন তাহলে গিয়ে দেখি খেলাটা দেখতে পারি কিনা। আসছি এক কাজে, হয়ে গেল আরেক কাজ। ভাবছিলাম যে খেলা পরে শুরু হবে। এটাকে নাকি তারা বলে হচ্ছে পোলো গ্রাউন্ড। सलाम वालेकुम भाईजान, ये पोलो ग्राउंड जाने का रास्ता यही है? अच्छा ठीक है, शुक्रिया। ओ কি আরে ভাই, শুধু বন্ধ হয়ে যায় কেন? বন্ধ না মানে আমি সহকারে আরো অনেক মানুষ যাচ্ছে দেখা যায়। তাহলে চলুন যাওয়া যাক, যাওয়া যাক। ওকে। কারেক্টই আসলাম। আই লাভ স্কার্দু, লং লাইক পাকিস্তান লেখা আছে এখানে। ওই যে খেলা হচ্ছে, মোটরসাইকেলটা রেখে তারপরে খেলাটা দেখি কিছুক্ষণ সময়। আপনাদের জন্য আমি মোবাইল নিয়ে নিলাম। গোল 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 গোল! সাবাস, একটা গোল হয়ে গেছে। মানুষ সবাই হাততালি দিচ্ছে। ওয়াও, দেখেন ঘোড়ার স্পিড কত, দেখতেই পাচ্ছেন। মোবাইলে এই জন্য নিলাম কারণ দূর থেকে জুম করে আপনাদেরকে দেখাইতে পারবো। মাঠটাও বিশাল বড়, আর সেই সাথে এখানে বাজনা বাজতেছে, হয়তো খেলায় উৎসাহ প্রদান করার জন্য। ওয়াও, ইনি মনে হয় রেফারি নাকি? ওরে বাবা, কি ফাস্ট গেল ঘোড়া! ওয়াও, এই দেখেন, প্রায় অনেকটা দূর থেকে জুম করে দেখাইতে পারতেছি আপনাদেরকে। আমি এর আগে যেটা দেখছিলাম সেটা হচ্ছে আফগানিস্তানে বুজকাশি বলে, ওইটা হচ্ছে প্রথমে নাকি আপনার ছাগল বা খাসি রাখতো খাবারের জন্য, তখন দুই দল লড়াই করে যে খাবার সংগ্রহ করতে পারতো, ওইটাকে তারা বলে হচ্ছে বুজকাশি। আসলে মাউন্টেন লাইফ মানে পাহাড়ি জীবনযাপনের মানুষ এভাবেই মানে খাদ্যের জন্য লড়াই করতো, ওইটার একটা মেসেজ ছিল ওই খেলাতে। আর এইটা হলো এইখানে উপভোগ, বলতে পারেন এটা হকি খেলার মতো। এই মাঠের আশেপাশে স্থানটা দেখায় আপনাদের। এই দেখেন এখানে দর্শক বসে আছে, এখানে এই পাশ ওই পাশে পাহাড়ের নিচে পরিবেশটা অত্যন্ত সুন্দর কিন্তু। দেখেন চতুর্দিকে
আস্তে আস্তে আরো মানুষ আসতেছে, দর্শক। ওই উপর থেকেও মানুষ উপভোগ করতেছে এই খেলা। বল আবার অনেকটা নিকটে চলে আসলো, দেখি 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 গোল হয়ে যায় কিনা। গোল গোল গোল, এই মিস্টেক হয়ে গেল, মিস্টেক হয়ে গেল, উনি খুব চেষ্টা করছিল। ওকে, আবার বল চলে আসছে এখানে মাঠে, দেখতেই পাচ্ছেন। বল কার কাছে? ওকে, লাল দলের কাছে বল চলে গেল। আমি কি বলে ধারাভাষ্যকার হয় না খেলাতে, ওইটা করার চেষ্টা করতেছি। ওকে, তো এখন একটা শব্দ দিল, হাফ টাইম হয়ে গেছে খেলার। পরবর্তীতে ব্রেক নেওয়ার পরে হয়তো বা আবার খেলা শুরু হবে। মানুষও মাঠে নেমে পড়ছে ঘোড়ার কাছে যাওয়ার জন্যে। এক কাজ করি, আমিও একটু যাব কি না, পরে আবার আসার তো সমস্যা হতে পারে। না, এখান থেকে জুম করে দেখি যতটুকু দেখা যায়। নিজে দেখতেই পাচ্ছি কারেন্টের সমস্যা, যার জন্য ফোন চার্জ করা অত্যন্ত ঝামেলাদায়ক হয়ে গেছে। সকলেই চলে আসছে। ওকে, রেডি, 1 2 3, পুনরায় খেলা শুরু। বাচ্চারা দৌড়ে উঠতেছে, দ্রুত দ্রুত, ফার্স্ট। ও ও মাই গড, ওরে বাবা! দেখতেই পাচ্ছেন ঘোড়া। এই বাচ্চা দুইটা বেঁচে গেছে দৌড়ে। মানুষ আসতেছে খেলা দেখার জন্য, আর আমি খেলা দেখা এখান থেকে বিদায় নিচ্ছি। এই গিলগিতে এবং বাল্টিস্তানে প্রচুর পরিমাণে হুন্ডা মোটরসাইকেল, কারণ এই হুন্ডার নাকি চাইনিজ মোটরসাইকেল থেকে এনার্জি অত্যন্ত বেশি, যার জন্য তারা হুন্ডা ব্যবহার করে যেন পাহাড় ক্লাইম্বিং করতে পারে সেজন্য। তো চলেন তাহলে আমি দেখি ওই কোল্ড ডেজার্টটা দেখতে পারি কিনা। এখানে নাকি দুইটা কোল্ড ডেজার্ট আছে, যে এখন যেটা নিকটে যেটা, সেটা মূলত এতটা সুন্দর না। আরেকটা নাকি এখান থেকে প্রায় মোটরসাইকেল 1 ঘন্টার জার্নি, ওইটা নাকি অনেক সুন্দর। তো আজকে নিকটেটায় যাব, কালকে একটা প্ল্যান করার চেষ্টা করব। যদি সব ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ পরবর্তী প্ল্যান মোতাবেক আগে যাব। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন স্কার্ডু, ছোট্ট একটা ক্লক টাওয়ার বানানো এখানে। আজকে মুখস্থ ভ্রমণ করতেছি, জাস্ট গাড়ির তেল খরচ করে আশেপাশে দেখতেছি আর কি। আপনাদেরকেও দেখাচ্ছি, কি আর করবো, যেহেতু আজকে কোনো প্ল্যান ছিল না। এক ভাই বললো যে এটা তো উস্তারাফে, মতলব মানে হলো ওইদিকে। ওইদিকে বলার পরে তো আর আমি এখন কিছুই দেখতে পাচ্ছি না, কই ডেজার্ট কই কি, মরুভূমি তো দেখাই যাচ্ছে না এখানকার। বাট এইখানের গ্রাউন্ডটা খুব সুন্দর লাগতেছে। सलाम वालेकुम। यहाँ पर कोल्ड डेजर्ट किस तरह? कोल्ड डेजर्ट कहते हैं ना, जो रेगिस्तान, कोल्ड रेगिस्तान, कोल्ड डेजर्ट। आगे वो इस
तरफ से आगे नजर आ रहा है हाँ ना, ओ जो वाला वो जगह यही रूट से वही रोड से जाएगा, जी उधर जी से वो बोट आएगा, जी जी सीधा गया तो हबल की तरफ जाएगा, इस तरफ गया तो वही पोर्ट पे पहुंच जाएगा। ঠিক আছে শুক্রিয়া আসসালামু আলাইকুম দেখুন দেখাই দিল ওই যে দেখতে পাচ্ছি আমি এখান থেকে তাহলে চলেন ওইটাতে একটু ঘুরে আসি তাহলে আমার ধারণা ভুল হয় না আমি যে ধারণা করে আসছি কারেকশন সঠিক ছিল এখানকার রাস্তাটা আমার পছন্দ হইলো দুই পাশে বাড়িঘর সেই সাথে গাছপালা তো আছেই একটা ছোট্ট রাস্তা মোটরসাইকেল কিংবা সাইকেল চালিয়ে ভ্রমণ করার খুবই মজাদার একটা রাস্তা এটা পাহাড়ি অঞ্চলের রাস্তাঘাট পাথর আর পাথর একটা ছোট্ট বাচ্চা আছে তাকে হয়তো জিজ্ঞাসা করতে পারি যে কারেকশনের জায়গাটা কোথায় কারণ আমার হয়তো ভুল হইতেছে কিনা ওই যে ডেজার্ট দেখতেছেন এটি মূলত হচ্ছে কোল্ড ডেজার্ট প্রবেশের গেট কোথায় মাঝখানে তো দেখা যায় আবার নদী আছে তাহলে আমাকে কি আরো সামনে যাইতে হবে বুঝতেছি না আগে যাইতে দে আচ্ছা, সামনে একটু যাই দেখি আপনাদেরকে হয়তো দেখাইতে পারবো কিছুটা রাস্তার হালত ভালো না তো দেখছেন এখানে ফিলিস্তিনের পতাকা বানায় রাখছে সোল্ডারিটি আমাকে আমার হোটেলের পাশ থেকে যেই মোটরসাইকেলের দোকান থেকে এক ভাই বলছিল যে সারফারাং কোল্ড ডেজার্ট ওইটা নাকি অত্যন্ত সুন্দর তো ওই যে দেখেন লেখা আছে সারফারাং আমি দেখতে দেখতে সারফারাংয়ে আসলাম আমি নিজেও জানতাম না এই জায়গার নাম সারফারাং এখন ওই পাহাড়ে লেখা তারপরে বুঝতে পারলাম আর কি কত সুন্দর এই গ্রাম ভীষণ ভালো লাগতেছে যাই হোক এই সুযোগে আপনারাও একটু গ্রাম দেখতে পারলেন আমিও একটু উপভোগ করলাম সবকিছু মিলিয়ে অত্যন্ত ভালো লাগার মতো এখানে भाईजान कोल्ड डेजर्ट किस तरह ये डेजर्ट कोल्ड डेजर्ट हाँ अच्छा अच्छा ठीक है शुक्रिया আচ্ছা এখানে দেখা যায় বিভিন্ন তথ্য দিয়ে রাখছে আচ্ছা এদিক দিয়ে লাদাখ যায় লাদাখ হচ্ছে এখান থেকে 220 কিলোমিটার কার্গিলের কথা তো আমরা জানি 140 কে টু মাউন্টেন হচ্ছে 235 কিলোমিটার সিয়াচিনের কথাও জানি ওইখানে একটা লড়াই হয়েছিল ওইটা হচ্ছে 185 চামসি শ্রীগড় বুঝতেই কষ্ট এখানে রাস্তাঘাটগুলি পাকিস্তান আর্মির যানবাহন আসতেছে ঠিক আছে যাই তাহলে চলেন আরেকটু সেই সাথে এই ইস্কারদু বা বাল্টিস্তানের গ্রামাঞ্চলের জীবনযাপন দেখেন
ছোট ছোট ঘর, এখানে বিশাল বড় বড় আকারে কোনো তেমন ঘর বাড়ি দেখা যাচ্ছে না। বাড়ি ঘরগুলো প্রকৃতির মধ্যেই আর কি আছে, স্থানীয় যে সৌন্দর্য ওগুলোর সাথে। আচ্ছা, তাহলে এখন বুঝতে পারলাম, এই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে ঘুরে তারপর আমি ওই পাশ দিয়ে যাব, ওই যে ডেজার্টের দিকে। অথচ আমি ভাবছিলাম কি, আচ্ছা এখানে জায়ান্ট সুইং আছে দেখা যায়, ইয়ের মতো কি যেন বলে, মালাম জাব্বাতে যেরকম ছিল, মনে হয় কাপল সুইং, দুইটা চেয়ার সিস্টেম। ওগুলোতে উঠবো না, প্রথমে 1-2 মিনিট একটু ভালোই লাগে, তারপরে আর এত ভালো লাগে না। যে লেখা আছে সারফারাং জায়ান্ট সুইং, ওকে, এখানে দেখা যায় চেকপোস্ট। जाऊं? किधर भैया? वो डेजर्ट में जाना है। अच्छा अच्छा, ठीक है, शुक्रिया। कहाँ पर? यहाँ पर ही रखता हूँ। AQI, जी 5450। 5485 जी कार्ड दे देना। कार्ड नहीं, पासपोर्ट वीसा, आप किधर गए? बांग्लादेश। बांग्लादेश गए? अच्छा अच्छा, इधर इधर। शुक्रिया, आगे जाते हैं। सलाम वालेकुम। এই ব্রিজটা দেখুন কত সুন্দর। আর আমি এখন স্কারদু জেলা থেকে আমি এখন চলে আসলাম হলো শ্রীগড় জেলাতে, এখনও 50-50। এই ব্রিজের উপর একটা ছবি তুলে নিই, জানি না ওইটা কীরকমের, বাট ব্রিজটা খুব সুন্দর লাগছে। আর নিচে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটাকে হচ্ছে সিন্ধু নদী বলা হয়। ওই পাশে আবার আরেকটা ব্রিজ আছে দেখা যায়, খুব সুন্দর তো। এটার থেকে বেশি অ্যাডভেঞ্চার ওইটাতে, বাট ওইটাতে মনে হয় গাড়ি চলাচল না, সম্ভবত ব্যাকআপ ব্রিজ, মানে যদি এখানে কিছু হয় তাহলে ওইটা ব্যবহার করা যেতে পারে। দেখছেন কি লেখা, শ্রীগড় দ্য ল্যান্ড অফ কেটু। আচ্ছা, ওইটি সম্ভবত মনে হয় কেটু মাউন্টেন, যেটা মেঘে ঢেকে গেছে। যদিও সামনে একটা গেট দেখা যায়, ওখানে গেলে হয়তো কিছু একটা বলতে পারবো। আর আরও কিছু জায়গা ঘুরবো, আপনাদেরকে দেখাবো। আগে এখানে একটা ছবি তুলে নিই। দেখতে পাচ্ছেন, কেটু হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম উঁচু পাহাড়, কিন্তু যারা মাউন্টেন ক্লাইম্বার তারা বলে যে এই কেটু হচ্ছে হিমালয় পর্বত থেকেও ভয়ানক ক্লাইম্বিং করার জন্য। আচ্ছা, তাহলে এখানে ট্যুরিজম শুরু হয়ে গেল। আমি তো ভাবছিলাম যে আমি খালি খালি আসলাম কিনা। এই যে এখানে ছোট এডিবি আছে ভ্রমণ করার জন্য, বাবেশিঘর গেটের নাম। দেখতে পাচ্ছেন, এখানে আবার কিসের পতাকাও আছে একটা। চলেন একটা ছবি তুলে নিই। আমি তো আজকে প্রিপারেশন নিয়েই আসি না, কিতে কি হয়ে গেল।
সাথে বাংলাদেশের পতাকাও নিয়ে আসিনি আমি। ও এখানে আবার ফায়ারিং রেঞ্জ আছে, তাহলে সব কিছু এক্সপ্লোর করার চেষ্টা করি। भाईजान यही है कोल्ड डेजर्ट और ये वाला? ये पूरा है ना सर, ये पूरा ये पूरा डे कोल्ड डेजर्ट है। सर। আচ্ছা আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন এটাই বলা হচ্ছে কোল্ড ডেজার্ট বা শীতল মরুভূমি। এই পাশে আর ওই পাশে, ওই পাশে মূলত হচ্ছে পাকিস্তান আর্মিদের ফায়ারিং রেঞ্জ, যার জন্য এখানে মানুষ কমে যায়। বাকি এখানে যে যার মতো পিকনিক করতেছে। और बाबे शीगर मतलब ये केटू जाने का गेट, गेट है सर। और यही केटू का मतलब हाँ हाँ ऊपर बाबे शिखर। नहीं वो जो पहाड़ यही तो केटू है ना? केटू है, हाँ सागे बहुत दूर है। ओ बहुत दूर। हाँ। अच्छा अच्छा, उधर भी जाने का रास्ता है। रास्ता है। बट ये माउंटेन रेंज केटू वाला। हाँ हाँ আচ্ছা আচ্ছা, তাহলে উনি বললো আর কি যে এখানে এটা না কেটু আরো অনেক দূরে, ওইদিকে তো আর এখন যাচ্ছি না। यहाँ যদি যাই एक्टिविटीज है ना सर, जीप सफारी है, जी जी, पैरामोटर है, क्वाड बाइक है, ट्रेल बाइक है, हॉर्स है सर, सब कुछ यहाँ पे मिलता यही एक्टिविटीज यहाँ पर। है। हाँ सर। আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এখানে কিছু অ্যাক্টিভিটিস আছে, এগুলো মানুষ ইয়ে করে, বাট इंटरेस्टिंग তেমন কিছু নেই। আমি সর্বোচ্চ হলে হয়তো বা গান ফায়ার করতে পারি। हॉर्स राइडिंग क्या से कहाँ तक जाते हैं? वो आगे तक कितना लेते हैं? 1000 कितना लेते हैं? अच्छा, फर्क क्या है, फ़ायदा क्या है? यहाँ पर पैदल में भी जा सकते हैं लोग। फ़ायदा क्या है, पैदल में भी जा सकते हैं। पैदल में जा सकते हैं, पैदल में जाने और ये घोड़े हो, पे जाने का बहुत फ़र्क है, हैं? ठीक है, देखता हूँ। भाईजान ने यहाँ पर फायरिंग कर रहा है, करो फायरिंग ठुश। ये रियल हथियार, बुलेट क्या रियल बुलेट है? ये एयर गन। अच्छा अच्छा, एयर गन। ओरिजिनल तो यहाँ पे हाँ अलाउ नहीं है। हादसा हो वो किसका सिस्टम क्या है मतलब? ये जो लोहे की बनी हुई है ना हाँ, सब निशान, हाँ इस पे भी आप मार सकते हैं। जितने भी लोहे के बने हैं डक से हम्म। रेबिट से, ठीक है, इस पे आप निशान लगाएंगे। अच्छा, और जो ये व्हील है हाँ, इस हाँ। पे भी आप मार सकते मतलब कोई भी मार सकते हैं। हैं। भाई, कैसे सिस्टम कैसे, दूसरा कितना वो कितना artillery बुलेट का- के लिए कितना, कितना फायरिंग के लिए कितना? इसका 2000 है सर 5 राउंड्स, अच्छा और इसका 5 शॉट्स है ना 1000 है अच्छा, उसमें स्नाइपर है, और ये भी तो नहीं नहीं, ये स्नाइपर नहीं है। सर। ये सिंपल है सर। हम्म, इस पे ये जो है ना मैनुअल है, आपने मैनुअल इससे शूट कर सकते हैं। शॉट अपने करना है। अच्छा, ये क्या वो ओरिजिनल हथियार जैसा, मतलब इसका ताकत बहुत ज़्यादा होता है? सर इसका फ़ायदा ये है कि आपको ना ये चलाते हैं तो यहाँ ओरिजिनल भी आप इसमें अच्छा, चला सकते यहाँ पर एरो भी है। अच्छा, ये कितने का लेते हैं आप? हैं। इसका भी यही है सर 5 शॉट्स। 5 शॉट के लिए 2000। मुझे लगता है कि 5 शॉट का 1000 है सर। अच्छा ये 1000 है, ये भी 1000, और वो हाँ, वो ये वाला 2000। 2000। बहुत ज़्यादा है, बहुत महंगा है। आपको थोड़ा एक्स्ट्रा दे देंगे। नहीं नहीं वो कोई बात नहीं। और यहाँ पर बाइक भी है, ऑफ रोड बाइक। डेड बाइक से सर, इंपोर्टेड बाइक से। हम्म। তো এই ছিল হচ্ছে এখানকার পরিবেশ, দেখতেই পাচ্ছেন। আর একজন ভাই আমাকে যা বললো যে আপনি যদি কোল্ড ডেজার্ট দেখতে যান তাহলে আমাকে আর অনেকটা দূর যাইতে হবে। তো আমি ট্রাই করে দেখবো ওইদিকে যাইতে পারি কিনা, যদি যাইতে পারি তাহলে ভালো, আর যদি না পারি তাহলে আমাকে এখানে ভ্রমণের প্রোগ্রাম নিয়ে আসতে হবে। কারণ আমি এখন এখানে যেখানে আসছি এখানে মূলত আমার তেমন প্রোগ্রাম নিয়ে আসিনি, কারণ আমি একটা বিষয়ের জন্য অপেক্ষায় আছি। ওইটা যদি কারেক্ট হয় তাহলে অত্যন্ত ভালো লাগবে। চলেন তাহলে আমি আমার অন্য লোকেশনে যাওয়ার চেষ্টা করি, দেখি কি হয়, বাকিটা আল্লাহ ভরসা। পিপ পিপ। ছোটোখাটো কিছু কয়েকটা অ্যাক্টিভিটি এখানে, তেমন বেশি কিছু নাই। পাঁচটা বুলেট ফায়ার করবো, বুলেট তো না মানে
ছোট ছোট কি যেন এগুলা বলে, ওগুলা ফায়ার করব। এই জন্য সে টাকা চাইলো 2000 বাংলাদেশি টাকা, 800 850 টাকা সামথিং। তো এটা অত্যন্ত বেশি। 500, পাঁচটায় যদি 500 হতো তাহলে ঠিক ছিল, যে না 5টা ফায়ার করলাম 500 টাকা দিলাম, কিন্তু এটা অনেক অতিরিক্ত। আর এই যে 4x4 গাড়িগুলো গেছে তারা মূলত এই রাস্তা দিয়ে যায়, এবং একজন ভাই বলে দিল যে এখান থেকে আপনি যদি অনেকটা সামনে যান তাহলে প্রকৃত সৌন্দর্য দেখতে পারবেন এই কোল্ড ডেজার্টের। তো দেখি আর একটু সামনে গিয়ে। তবে আগে বলে রাখি যে এখানে একটা জিনিস দেখা হবে না, সেটা হলো এই বরফের, সরি কি যেন বলে এটাকে, মরুভূমির উপরে যে বরফ পড়ে থাকতো ওইটা এখন বরফ নাই, বরফের সময় শেষ হয়ে গেছে। উনি বলছে যে এখন তার বরফ দেখতে মিলবে না, তাই কোনো ফায়দা নাই। আর আমি এটা এইভাবে এই জন্য যাইতেছি কারণ আমি একটা জিনিস জানি, যে ট্যুরিস্ট স্পটে আপনি যখন এখানকার স্থানীয় যারা আছে, যারা ট্যুরিজমের উপর কাজ করে, তারা আপনাকে আচরণ ভালো করলো কিছু কিছু বিষয় সত্য তুলে ধরবে না। ও আমারে বলতেছে যে আপনার মোটরসাইকেল যাবে না এখান থেকে, যে অফ রোড মোটরসাইকেলগুলো আছে এগুলো নিয়ে যান, ওইগুলো যাবে। তো ওইটাও মোটরসাইকেল, এটাও মোটরসাইকেল, জাস্ট এইটুকুই পার্থক্য, ওইটার চাকাটা একটু বেশি ফ্ল্যাট আর আমার এটা একটু বেশি চিকন, এর বাইরে আর তেমন কিছুই না। পরে চিন্তা করলাম না, তাহলে রিক্সটা আমি নেই, দেখি কত দূর যাইতে পারি। তো এখন পর্যন্ত তো যাইতেছি, দেখা যাক কত দূর। ওরে চাকা স্লিপ করলো, দেখতেই পাচ্ছেন। রেস্ট্রিক্টেড এরিয়া ফায়ারিং রেঞ্জ লেখা আছে, বাট কোথায় তেমন তো কোনো কিছু দেখতেছি না। এটা সত্য, এই মোটরসাইকেলের শক্তি এত নাই, এই দেখছেন বারবার বন্ধ হয়ে যাইতেছে। আচ্ছা, অন্য পথ দিয়ে যাওয়ার চেষ্টা করি। এইবার আরেকটা রাস্তা নিলাম, দেখা যায় এইটা অত্যন্ত বাইক রাইডের জন্য পারফেক্ট বলে মনে হচ্ছে। আর একটু সামনে যাই, যতদূর পর্যন্ত যাওয়া যায় বাকিটা পায়ে হাইটা যাব। আরো কিছু দূর যাইতে পারতাম, বাট ওইটুকু যাই না, এই জন্য যে মোটরসাইকেলের উপর অতিরিক্ত প্রেসার হয়ে যাবে। মূলত দেখার মতো এইটুকুই, ওই যে দেখতেছেন এই বালু, এগুলা সবই ঠান্ডা, কারণ এখানে বরফ পড়ে, এই জন্য এটাকে বলা হচ্ছে শীতল মরুভূমি। সাধারণত মরুভূমি বলতে আমরা বুঝি প্রচন্ড গরম, বাট এইখানে আবহাওয়ার কারণে মূলত এটাকে ঠান্ডা মরুভূমি হিসেবে বলা হয়। দেখি বালুগুলা কেমন ঠান্ডা, না ততটা ঠান্ডা না, যদিও এখন বরফ নাই, এই জন্য এখানকার যে প্রকৃত ঠান্ডা ওইটা দেখা যাচ্ছে না। এই বালুর উপরেই মূলত বরফ পড়ে থাকে, হয়তো আপনারা বিভিন্ন ফুটেজে দেখছেন, সেটাই এখন এইরকম রূপ ধারণ করছে। তবে এক্সপ্লোর করার মতো জায়গা, এতটা মন্দ না, পাশে পাহাড়, সেই সাথে এরকমের মরুভূমি দেখতে পাচ্ছেন। এটাকেই যে মানুষ ড্রোন ফ্লাই করে কন্টেন্ট তৈরি করে এই ট্রেলের উপরেই। আমার সাথে তো কেউ নাই, তাই আমার কন্টেন্ট র হবে, আমি আর ওই রকম করতে পারবো না আর কি অন্যদের মতো। দেখতেই পাচ্ছেন সামনের পরিবেশ। আরেকটু আগে যাই, তাহলে আরেকটু দেখতে পারবেন আপনারা। তো এই ছিল হচ্ছে এখানকার পরিবেশ। সামনে গেলে হয়তো আরেকটু কিছু দেখতে পারতাম, বাট এখানকার মূল সৌন্দর্য হচ্ছে বরফের উপরে, যেহেতু বরফ নাই সেই হিসেবে ততটা উপভোগ করার মতো কিছু নাই। আর আমি যেহেতু একা, সেই জন্য কেউ আমার জন্য ছবি তুলবে সেটারও ব্যবস্থা নেই। জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম, আমি একটু দেখলাম, এইটুকুই। চলেন তাহলে স্কার্দু শহরে যাই, মোটরসাইকেল নিয়ে তো বাড়াবাড়ি করে আসলাম,
বাকিটা আল্লাহ তাআলা দেখি কি করে। দেখছেন এক একজনের কাছে কতগুলা ভেড়া, খাসি, ছাগল। এখানকার জীবনযাপন এইরকমই। বেশ গবাদি পশুর সাথে জীবন কাটাও, এগুলা থেকে দুধ সংগ্রহ করো, এগুলা থেকে মাংস সংগ্রহ করো, বিক্রি করো, এটাই জীবন। এই দেখুন খেলা শেষে প্লেয়াররা এখন ফেরত যাইতেছে, মাত্র তাদের খেলা শেষ হয়েছে। এদিকে সন্ধ্যা হওয়ার পথে, আমিও মাত্র শহর আইসা পৌঁছাইলাম। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞানটা দিছে এটা অত্যন্ত ভালো। এখনো নেটওয়ার্ক আসে নাই, কোনো কিছু আসে নাই, কিন্তু মুখস্থ আমি চলে আসছি। কি রে ভাই, তুই এদিকে যাবি না ওইদিকে যাবি? ব্রেক না ধরলে কুকুর কুকুর কুকুরকে নিয়ে সমস্যা পড়া লাগতো। ঠান্ডায় অবস্থা টায়ার্ড হয়ে গেল। अस्सलाम वालेकुम, कैसे? अल्हम्दुलिल्लाह। मज़े करते करते बहुत दूर हूँ, सर फरंग तक घूम के आया। अभी भी सिग्नल बिजली कुछ नहीं। हाँ हाँ, वो पोलो देख के ही गया था। अच्छा, सिग्नल नहीं आया अभी तक? अच्छा, हाँ। ओह अच्छा, एक कावा पिलाए ना प्लीज। कावा। রাত এখন 11:30। ব্লগ প্রায় শেষ করে দিছিলাম। আর এই যে ২টা সিট দেখতেছেন, এইটার মূল কারণই ছিল আলিফ আসবে বলে। তো এখন 11:15 বাজে। সে আমাকে মাত্র মেসেজ দিল যে ভাই আমি বাস স্ট্যান্ডে এসে আমাকে নিয়ে যান। তো আমি এখন এই রাত 11:15টায় আলিফ মাহমুদকে রিসিভ করতে যাচ্ছি। চিন্তা করলাম এই ব্লগে আলিফকে রিসিভ করার পর্যন্ত আপনাদেরকে এটার সাথে অ্যাড করে দেই। তো চলেন, যেহেতু আমার জন্য অপেক্ষা করতেছি, রাতও অনেক হয়ে গেছে, আমি দ্রুত গিয়ে ওরে নিয়ে আসি, তারপরে হয়তোবা বাকি গল্প-টল্প যা হয় হবে। আয় হায়! বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে ওরে গিয়ে আনাটা একটু ঝামেলা। কি করার? এই দেখেন মোটরসাইকেলও তো ভিজে গেল। আমি ওনাকে বলছিলাম যে এটাকে সাইড করে দেওয়ার জন্য। এমনিতে আবহাওয়া খারাপ, তার উপরে বৃষ্টি, আবার তার উপরে আমার হচ্ছে ঠান্ডা। কি আর করার? কখনো কখনো এরকম সিচুয়েশন হয় ভাই, কিছুই করার থাকে না। ভ্রমণ সবসময় সহজ হয় না, আমি সবসময় বলি আপনি যদি ফুল টাইম ভ্রমণকারী হতে চান তাহলে আপনাকে বিভিন্ন সিচুয়েশনের সম্মুখীন হতে হবে। বাকিটা আপনার ইচ্ছা। এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে যাইতে হবে, বৃষ্টির ফোঁটা এখনো পড়তেছে দেখা যায়। ঠিক আছে, চলেন যাই, গিয়ে আলিফ থেকে রিসিভ করে নিয়ে আসি, তারপরে বাকিটা। भाईजान खाना है और खाना खत्म हो गया, हम लोग आके खाएंगे, ठीक है भाईजान? खाना है, वो मेरा छोटा भाई आ गया, वो उसको रिसीव करने के लिए जा रहा हूँ, ओके आके खाना खाएंगे। সময় হয়ে গেছে হোটেল বন্ধ করার জন্য, বলে দিলাম যে আইসা খাবার খাবো। আলিফে অনেক লম্বা জার্নি করে আসছে, ও মাস আমাকে মেসেজ দিয়ে বললো কি যে ভাই জাস্ট 10 সেকেন্ডের জন্য বাইচে গেলাম। সম্ভবত মনে হয় দুর্ঘটনার সম্মুখীন হইতে নিছিল ওই রাস্তায়। স্বাভাবিক, ওই রাস্তায় এরকম, আপনারা তো দেখছেনই আমার ভ্রমণে কীরকম রাস্তা দিয়ে আসছি।
এইখানে ঠান্ডার পরিমাণ এতটাই যে মাত্র 2-3 ঘন্টা আগে মোটরসাইকেল রাখলাম, মোটরসাইকেল স্টার্ট করতে আমার 5 মিনিট লেগে গেছে, এমন পরিমাণে ঠান্ডা হয়ে গেছে। এক তো অপরিচিত এলাকা, তার উপর আবার এরকম ঠান্ডা। চিন্তা করেন, আমার নাক বন্ধ হয়ে যাওয়ার মতো ঠান্ডা, তার উপর আমি রাত্রে 11টা বাজে এই বরফের অঞ্চলে মোটরসাইকেল রাইড দিচ্ছি, আমার মুখের মাস্কটা পর্যন্ত ছিঁড়ে গেছে। ওকে, চলে আসলাম বাস স্টেশনে। আলিফের তথ্য মতে সেইখানে একটা বেকারির দোকানে বসা বললো, সম্ভবত এখানেই কোথাও কিনা। সেই মানুষটা আসলে কে? সেই মানুষটা হচ্ছে সেই বিখ্যাত ট্রাভেলার আমাদের মাসুদ ভাই। আমি জানি না ক্যামেরায় দেখা যাইতেছে নাকি, কিন্তু এই হচ্ছে সেই মাসুদ ভাই। চলো চলো, খাইছো কিছু? নেই, কাদা খাইতে হইবো। আচ্ছা চলো, আমি হোটেলে বলে আসছি, ওইখানে গিয়ে খাবো। আচ্ছা সবকিছু নাও। ভাই, ফোন দে তো। এটা হলো বাস স্টেশন, এইখানে আপনি কয়েকটা ট্রান্সপোর্টেশন চলে, যেমন নাটকো, ফয়সাল মোবার্স। নাটকো হচ্ছে ন্যাশনাল ট্রান্সপোর্ট, মানে পাকিস্তানের আমাদের দেশে বিআরটিসির মতো। সব কিছু নিছো? চলো, বসছো? এগুলো তোমার করো। তোমার এক তো হচ্ছে এখানের আবহাওয়া ভালো না, এবং সেই সাথে তোমার রাতের বেলা অপরিচিত জায়গা, এই জন্য আমি অত দ্রুত আসি নাই, ধীরে ধীরে আসছি। সেই সাথে তোমার এই অঞ্চলে বিদ্যুতের অত্যন্ত সমস্যা, সমগ্র গিলগিট বাল্টিস্তানে সারাদিনে 2-3 ঘন্টা আসে। একটু আগে তোমার 2 ঘন্টা আসছিল, পরে শুধু একটু মোবাইল টোবাইল চার্জ করে নিছি। নেটওয়ার্ক তো ভুলেও নাই। যখন এখানে নেটওয়ার্ক জায়গা না, তখন তোমার ওয়াইফাই মানে একেবারে তুমি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ওয়াইফাই পর্যন্ত বন্ধ হয়ে যায়, আবার নেটওয়ার্ক আসবে, ওয়াইফাই আসবে, সব। এই হলো এখানকার অবস্থা। তা তোমার ট্রিপ কেমন গেল পাকিস্তানে? আজকে ট্রিপের কথা কইেন না ভাই, মনে হইতেছে যে মৃত্যু দেখে সামনে, মৃত্যুর সামনে তো ফিরেই ল্যান্ডস্লাইড হয়েছিল, মানে একটা না, মানে যারা আজকে আইছে হ্যাঁ এতগুলা তো আজকে হয় না। আবার হ্যাঁ কইতে কয় আজকে আপনি আইছেন দেখে এতগুলা ইয়া হইতাছে। মজা মানে মজা এত করছে মনে পরিমাণ হয়। হয়েছে, একটা তো পুরো একবার আমার চোখের সামনে পড়ছে, আমার সামনে। এই যদি 10টা সেকেন্ড আগে গাড়িতে যেত তাহলে আমরা সব পেয়ে। তাহলে তোমার গাড়িতে এসে পড়তো। হ্যাঁ, তাহলে এলা বুঝো ওই রাস্তা দিয়ে আমি মোটরসাইকেল চালাইছি। আজকে মানে বৃষ্টি পড়ছিল, যে বাতাস আসছিল উড়াধুরা। বৃষ্টি আর বাতাসের সমস্যা করে। একটু পর আমগো আইবার কথা সকাল 10টা বাজে, এখন রাতে 10টা বাজে, 12 ঘন্টা লেট বুঝেন। ওর রাস্তা বন্ধ হয়ে গেছিল না? সব বন্ধ, বারবার, মানে একবার না বারবার, ওই- একটু পর পর, একটু পর পর, একটু পর পর। জাগলোটের পরে থেকেই তোমার এই রকমের, আমি যেখান থেকে মানে রওনা দিছি। জাগরণের প্রথমে পাইছি, আগেও পাইছি আমরা। আমি এই রাস্তা পুরাটি যেতে, আমি আলহামদুলিল্লাহ ভালোই পাইছিলাম। রাস্তায় পাথর দেখে আসছি, বাট আমার সাথে কোনো দুর্ঘটনা ঘটে নাই। একটা পাথর অলমোস্ট আমার শরীরে পড়তেছিল, ওইখান থেকে বাইচে গেলাম। বাইকে আরো রিস্ক বেশি কি হবে জানেন? হেলমেট টেলমেট থাকে না, উপরে কিছু থাকে না, ধরুন ছোট একটা পাথর করে গেল, হ্যাঁ, তাহলে ওইটাই। কিন্তু মৃত্যু হয়ে যাবে, কথা বুঝছেন? আর সবকিছু- আমরা তো মনে করেন ছোট পাথর যদি বাসে পড়ে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু বড় পাথর পড়লে বাস তো পুরো শেষ। আমি সবকিছু মনে করো হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এটাই বলি আর কি, যে আল্লাহ যদি মৃত্যু এভাবে রাখে তাহলে তো আর আটকানো কিছু করার নাই, তাই না? অবশ্যই। এটাই। তুমি শীতের কাপড় নিয়েছিলা? দেখছো এখানে শীতের অবস্থা? তারপরে এনতে লমু অন্তত দোকান থেকে। হ্যাঁ হ্যাঁ, না সকালে নিতে পারবা। আমি হোটেলে বলে আসছি যে ইয়ে করার জন্য আর কি। তাপমাত্রা কিরকম? এখানে এখন অলরেডি -10-এ আছে সম্ভবত। সবই নিয়ে যাবো তোমার। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে গতকালকে বইলেই রাখছিলাম তুমি আসবা, এই জন্য আমি ডাবল বেডের রুমই দিয়ে রাখছি। ভাড়া কত ভাই? এখানে তোমার কালকে পর্যন্ত ছিল 1500 রুপি, আজকে 2000, কারণ 2 জন ব্যক্তির জন্য।
আমি বলে রাখছিলাম যে আমার ডাবল বেডের দরকার, আমার লোক আসবে একজন। পরে গতকালকে একা থাকার কারণে 500 টাকা ডিসকাউন্ট দিছি, আজকে থেকে 2000 আর কি। না না, তুমি একা থাকলে বেশি, তুমি একা থাকলে বেশি লাগতো। পাকিস্তানে তোমার বেশি মানুষ থাকলে হচ্ছে বেশি লাভ, কারণ পাকিস্তানের অধিকাংশ যে হোটেলগুলোর রুম হয় না, এই রুমগুলোই মনে করো তোমার অধিক মানুষের জন্য, 2-এর অধিক, 3-4 জন। আমি যে জাগলোটে যে হোটেলে ছিলাম ওইটাতে 4 জন থাকতে পারবে এক রুমে, 2000 টাকা। 500 রুপি বাংলাদেশে 220 টাকা 30 টাকা পার পার্সন। তো আর কি লাগে। তো ইয়ে করো, মুরগির মাংস আর রুটি খাওয়া লাগবে। এখানে একটু খাবার নিয়ে আমিও সংকটে আছি। ইসলামাবাদে খুব মজাদার খাবার খাইতাম প্রতিদিন, কাবুলি পোলাও, সাথে হচ্ছে তোমার ক্ষীর। আমি বললাম তুমি জিনাইনি তো ছিল না, তোমার হোটেলের নাম কি ছিল? সিটি। সিটি আমি একটা ইয়াতে আছি, ওই যে হোস্টেলে না তোমার কাশ্মীরি? পুরো হলো কাশ্মীরের লাগে পুরো এমন জায়গায় পড়ছে, তিনটে স্টেডি পুরার কাছাকাছি। আচ্ছা, তবে জিনাইনি তো ছিল তুমি, ওই যে সম্পূর্ণ হোটেলের যে লাইনটা, আমার হোটেলে ছিল পিছনে, ওইটা অত্যন্ত পিসফুল। আচ্ছা বসো। আমি ভালোবাসা একবার 40 জনের 40 জন এক লগে থাকে, ভালোবাসা ভালোবাসা, মানে পুরো বাসের ভিতরে সবাই এক লাগে। আলিফ আপনাদেরকে বলতেছে যে ওই যে বাসে করে আসছে, পাকিস্তানের সাধারণত মানুষ তারা অল্প অল্প বাংলা বুঝে, ভালোবাসি ভালোবাসা এরকম বুঝে আর কি। তো বললো আর কি যে গাড়ির মধ্যে যতজন ছিল সকলেই নাকি বললো যে ভালোবাসা, মানে এক লাগে 40 জনের, মানে যে কজন আছিল অর্থাৎ তারা বাংলাদেশের প্রতি ভালোবাসা দেখাইছে আর কি। তো এই ছিল হচ্ছে রাতের খাবার। তো আলিফের সাথে গল্প আছে, তারপরে আপনারা হয়তো ব্লগে আসবেন, সমস্যা নেই। এখন আমরা রুটি আর হচ্ছে এখানে মুরগির মাংস খাইতেছি। কমেন্ট করছিলেন যে মাসুদ ভাইয়ের সাথে দেখা করতে পারবেন। আলিফ আমারে মেসেজ দিয়ে বলতেছে যে আপনার লগে দেখা করার জন্য আলিফকে নাকি পাগল বানায় ফেলতেছে ওর ফলোয়ার্সরা। তো আমি এই জিনিসটা সিক্রেট রাখছি, কারণ আমার একটা অভ্যাস আছে যে আমি আগামীতে কি করব এটা আমি আমার নিজের কাছে। তো আমার এই ধরনের কোনো অভ্যাস নাই, এটা আরিফ ভালো করে জানে। আমি যখন আফ্রিকা আলিফকে নিয়ে গেছিলাম তখনই আমি ওর বলছিলাম যে এই জাতীয়, আমি ওরা মানা করছি যে এই কাজ করবা না, প্রথমে করবা, করার পরে মানে আনন্দের সাথে বলবা, তাতে সকলে খুশি। সেই সাথে আবার আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের একটা উত্তর যারা ক্রিটিসাইজ করে, মানে যারা সুযোগ খুঁজে যে আপনার একটু সুযোগ পেলে আপনাকে মানে কি বলে, মানে অপমান করার, ক্রিটিসাইজ করতেই পারে, কিন্তু অপমান করার কিছু ব্যক্তি থাকে, এই চান্সটা তারা পায় না। এই জন্য আমি আগামীতে কি করব এটা আমি কখনো বলি না, তবে আমার কাছে সবকিছুই কোনো না কোনো একটা ক্লু থাকে যে আমি কি করতে যাচ্ছি। যাই হোক আমরা খাই তাহলে। হুম, যাই হোক খাবার খাইতেছি, আমার বেশি খিদে লাগছে, তাই আমি আগে ছেড়ে খাও, আমি একটু আগে খাইছি অবশ্য। আমি লাস্ট প্রায় 32-33 ঘন্টা যাবত গাড়িতে। খাও, বেশি করে খাও। ভাই আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নেই। মানে ভিডিও দেখতেই পাচ্ছেন যে এটা আমার প্রত্যাশা ছিল না, বা যেটা আমি প্ল্যান করছিলাম না, অপ্রত্যাশিতভাবে কিছু দেখাইলাম, আর এখানে একটু গ্রামাঞ্চলগুলিও দেখলাম। তো যাই হোক বিদায় নেই। এখন আমি শিওর না, কারণ স্কারদুতে আমি যে প্রত্যাশা নিয়ে আসছিলাম ওইটা এরকম হচ্ছে না, কারণ এখানে অধিকাংশ জায়গার যে প্রকৃত সৌন্দর্য, যেটা হলো আপনার অটম সিজনের মধ্যে প্রচুর ফুল থাকে, গ্রিনি হয়, এইটার যে সৌন্দর্যটা আছে না, ব্যাড লাক, এটা এখনো না। এখনো ওইখানে আবহাওয়া, বাহিরে প্রচণ্ড বাতাস হইতেছে, দিনের বেলা 2-3-4 ঘন্টা, সর্বোচ্চ সকাল 10টা বা 11টার মধ্যে রৌদ্র দেখা যায়, তারপরে 2টা বা 3টার পরে রৌদ্র থাকে না, তাও অল্প একটু রৌদ্র দেখা যায়। এরকম আবহাওয়াতে ভ্রমণও ভালো লাগে না, এমনকি স্থানীয় মানুষরা এনজয় করতে পারতেছে না। ঠিক আছে, বিদায় নেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতেও, হয়তো অপ্রত্যাশিত কোনো কিছুর মাধ্যমে। আল্লাহ হাফেজ।